সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সঙ্গে .NET এর ফিচারগুলো বা বেনিফিটগুলো নিয়ে আলোচনা করব, যেটার একটা ব্রাইট ফিউচার রয়েছে আমাদের। আমরা অনেকেই .NET কে ভয় পেয়ে থাকি। .NET এর প্রতি এই ভীতিটা যেন আমি কমাতে পারি, সেই উদ্দেশ্যে আমি আপনাদের এখানে এসেছি। আশা করি আপনারা সবাই আমাকে কোঅপারেট করবেন। যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে মেসেজ করতে পারেন। তো আমরা এখানে মূল উদ্দেশ্য আপনারা বিএসসি ইউনিভার্সিটি লেভেলে রয়েছেন, বিএসসি বা এমএসসি তে একটা বেটার ক্যারিয়ার যেন ডেভেলপ করতে পারেন, এই সুবাদে এখান থেকে কারো কারো ডেভেলপমেন্ট ফিল্ডটা পছন্দ করে থাকি। এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা .NET-টাকে কেন চয়েস করব, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। .NET এর কেন চয়েস করব? .NET এর রয়েছে বিল্ট ইন লাইব্রেরি, যে লাইব্রেরিগুলো ডেভেলপারদের অনেক কাজ কমিয়ে দিয়েছে। এই বিল্ট ইন ফিচারগুলো, সুবিধাগুলো বোঝানোর জন্য আমি আপনাদের ছোট্ট একটা কাজ করে দেখাবো যে .NET-এ কি পরিমাণ লাইব্রেরি রয়েছে, যার ফলে আমরা দ্রুত অনেক কাজ সম্পাদন করতে পারি। ঠিক আছে, .NET মূলত কি এক মডার্ন ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যেটা হলো ডেভেলপ করেছে মাইক্রোসফট অ্যানালাইসিস করে দেখেছে যে মার্কেটে অনেক ধরনের টেকনোলজি রয়েছে, বাট প্রতিটা টেকনোলজি ডিফারেন্ট। মোবাইলের জন্য একটা টেকনোলজি, ওয়েবের জন্য একটা টেকনোলজি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ডিফারেন্ট টেকনোলজি। সেখান থেকে মাইক্রোসফট ASP.NET এর কনসেপ্টটা নিয়ে আসে বা ডেভেলপ করে, যে একই প্ল্যাটফর্মের মধ্যে আমরা মোবাইল, ওয়েব এবং ডেস্কটপ সব ধরনের অ্যাপ্লিকেশন যেন ডেভেলপ করতে পারি। এই গ্রাজুয়ালি আমাদের .NET কোর চলে আসে, যেটা হলো আমাদের ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ যে কোনো ধরনের প্ল্যাটফর্মে, যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে এটা হলো এক্সিকিউটেবল হবে। অপারেটিং সিস্টেম রিলেটেড কোনো ধরনের যেন আমাদের আর ব্যারিয়ার না থাকে, এই সার্ভিসটা আমরা .NET এর মধ্যেই পেয়ে থাকি। এবং .NET দিয়ে আপনি মোবাইল, ওয়েব এবং ডেস্কটপ এবং গেম ডেভেলপমেন্টও করার আমাদের সুযোগ রয়েছে। তাহলে .NET এর মূল ফিচারটাই হলো আপনার ক্রস প্ল্যাটফর্ম, এবং স্পিড এবং স্কেলেবিলিটির জন্য আমরা এটা থেকে অনেক বেশি পারফরম্যান্স পেয়ে থাকি। এছাড়া এটাতে রয়েছে আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশনের বেটার ফ্যাসিলিটিস। ডিপেন্ডেন্সি ইনজেকশনের সুবিধা হলো আপনার অ্যাপ্লিকেশনটাকে সে লুজলি কাপল করে, অর্থাৎ একটা অবজেক্টের সঙ্গে আর একটা অবজেক্টের যে ডিপেন্ডেন্সিটা, এটা কমে নিয়ে আসে, যার ফলে আমাদের অ্যাপ্লিকেশনটা স্মুথ হয় এবং পারফরমেন্সটা অনেক বেটার হয়ে থাকে। এই যে অনেকগুলো ফিচার রয়েছে। তারপর আমাদের নতুন যে ফিচারটা আমরা পেয়েছি, ব্লেজর টুল। ব্লেজর দিয়ে আপনি একাধারে ওয়েব এবং ডেস্কটপ দু ধরনের অ্যাপ্লিকেশনই ডেভেলপ করতে পারবেন, শুধুমাত্র একটা সিঙ্গেল কোডই আপনার এক্সিকিউট করবে ডেস্কটপ এবং ওয়েব দু ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এবং যদি আমি ব্লেজর হাইব্রিড ইউজ করি, সেক্ষেত্রে আমরা এটাকে 3-in-1 বলতে পারি, অর্থাৎ ওয়েব, ডেস্কটপ এবং মোবাইল তিন ধরনের অ্যাপ্লিকেশনই আমরা ডেভেলপ করব। আপনি এক লাইন কোড লিখবেন, কিন্তু এই কোডটাই এক্সিকিউট হয়ে আপনার তিনটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাচ্ছে। তবে মোবাইল অ্যাপের ক্ষেত্রে আপনার নেটিভ কিছু ফিচার অ্যাড করতে চাইলে সেটা আলাদাভাবে অ্যাড করতে হবে। আদারওয়াইজ অন অ্যান অ্যাভারেজ আপনার একটা অ্যাপ্লিকেশন ডেভেলপে সমস্ত কিছু আপনি এক জায়গা থেকেই করার সুযোগ পাচ্ছেন। এবং এটা বড় ফ্যাসিলিটিস হলো ক্লাউড রেডি। আপনি অ্যাজিউরের মধ্যে কিংবা অন্যান্য ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে ইজিলি এটাকে ডিপ্লয় করতে পারবেন। এবং আপনি যদি শুধু মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চান, তাহলে মাউইটা আমাদের জন্য মাইক্রোসফট ডেভেলপ করে দিয়েছে। এই যে একটা মাত্র প্ল্যাটফর্ম ASP.NET কোর এবং ল্যাঙ্গুয়েজ আমরা C# ইউজ করতে পারি। .NET কোর সাপোর্টে আপনার 100+ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে আপনার সব থেকে ফ্যামিলিয়ার হলো C#। এই C# দিয়েও আপনি একাধারে এই 4 ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। তাহলে ওয়েব, ডেস্কটপ, মোবাইল কিংবা গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু আর আলাদা আলাদা টেকনোলজি শেখার প্রয়োজন হচ্ছে না।
আমি একটা টেকনোলজি শিখে সেটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী সুইচ করে নিতে পারি। তাহলে আমার শেখার সময়টা বেঁচে যাচ্ছে, আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য ওই সময়টাকে ইউটিলাইজ করার সুযোগ পাচ্ছি। ঠিক আছে? তো ASP.NET এটা শেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো শেখা প্রয়োজন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অ্যাজ ইউজুয়াল আমরা যে টেকনোলজি বা ল্যাঙ্গুয়েজ ব্যাকএন্ডে যাই ইউজ করি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, এটা আমাদের ফ্রন্ট এন্ডের জন্য লাগে। এছাড়া ASP.NET ডেভেলপাররা কি করে থাকে, অ্যাঙ্গুলারটা ইউজ করে থাকে। অন্যান্য ডেভেলপাররা যেটা ইউজ করে থাকে রিয়াক্ট অথবা ভিউজিএস। সে জায়গায় আপনার .NETরা অ্যাঙ্গুলারটাকে পছন্দ করে থাকে। কেন? অ্যাঙ্গুলারটা হলো MVC প্যাটার্ন ফলো করে থাকে এবং এটা কি মোস্ট আর্কিটেকচার অনেক সুন্দরভাবে অর্গানাইজড একটা হলো অ্যাঙ্গুলার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর ব্যাক এন্ডের ক্ষেত্রে আমাদের C# ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে থাকে এবং MVC কোর আর্কিটেকচারটা ফলো করা হয় .NET ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে। আর .NET ফ্রেমওয়ার্কের আরো একটা বেটার ফ্যাসিলিটিস আমরা যেটা উপভোগ করে থাকি সেটা হলো একই টেকনোলজি দিয়ে আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই ডেভেলপ করতে পারবেন। আপনার আলাদা টেকনোলজি না চাইলে আপনি ইউজ না করলেও হবে। এবং আপনি যদি .NET দিয়ে ওয়েব এপিআই ইউজ করতে চান সেটাও আমরা করতে পারি। আর আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটাকে এনি প্ল্যাটফর্ম, এনি অপারেটিং সিস্টেমে ইউজ করতে চাই, অর্থাৎ মোবাইল, ওয়েব বা ডেস্কটপ যেটাতে করতে চাই, তখন আমাদের ওয়েব এপিআই করে নিলে সেটা আমাদের জন্য বেটার হবে। আর আমাদের ডাটাবেস হিসেবে .NET এর সঙ্গে মোর কম্পাটিবল হলো SQL সার্ভার। তবে ওরাকল বা পোস্টগ্রি দিয়েও বা MySQL দিয়েও করা পসিবল, বাট MS SQL সার্ভারটা হলো মোর কম্পাটিবল এবং ফ্লেক্সিবল। আমি কি দ্রুত যাচ্ছি না ঠিক আছে? একটু রেসপন্স করবেন। জি ঠিক আছে। আপনাদের একটু রেসপন্স পেলে আমি একটু উৎসাহ পাবো। No, it's okay. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা .NET এর রোড ম্যাপটা জানতে পারলাম। .NET শেখার ক্ষেত্রে আমাদের প্রথমত শিখতে হবে .NET সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে আমরা C# চয়েস করলে অবশ্যই C# এর বেসিকটা আমাদের বেসিক থেকে অ্যাডভান্সটা জানতে হবে, অর্থাৎ ফান্ডামেন্টাল প্রোগ্রামিং, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সঙ্গে সবাই পরিচিত। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ইউনিভার্সিটি লেভেলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে করে থাকি কিংবা প্রবলেম সলভিং করে থাকি। প্রবলেম সলভিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন, এটা আমরা C# দিয়ে শিখতে পারি। এটা যখন আমরা C# দিয়ে শিখবো প্রবলেম সলভিং, এই প্রবলেম সলভিংটা আমাদের যখন আমরা ডেভেলপমেন্টে যে কোনো এন্টারপ্রাইজ লেভেলের সলিউশন ডেভেলপ করব, এই স্কিলটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তখন যে কোনো লজিক্স বিল্ড করতে আমাদের প্রবলেম হবে না। তারপর রয়েছে SQL সার্ভার। ডাটাবেস হিসেবে আমরা ইউজ করব কি SQL সার্ভার। ঠিক আছে? তাহলে আমাদের ফান্ডামেন্টাল বিষয়গুলো আগে শিখে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ একটা শিখতে হবে, সেটা আমরা C# শিখে নিতে পারি, ডাটাবেস শিখে নিতে পারি এবং অ্যাজ ইউজুয়াল প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কি ফ্রন্ট এন্ড লাগে, ওয়েব ডিজাইন, HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery দিয়ে ইন্টারঅ্যাক্টিভ একটা ওয়েব পেজ ডিজাইন করা, যে ওয়েব পেজের মধ্যে আমরা ডাটাবেস থেকে ডেটাগুলো রিট্রিভ করব কিংবা ডাটাবেসে পাঠাবো, অর্থাৎ ডেটা ম্যানিপুলেশনের কাজগুলো করার মিডিয়া হিসেবে যেটা থাকে ওয়েব পেজ, যেখানে ইউজাররা ইন্টারঅ্যাক্ট করতে পারে, এন্ড ইউজার। প্রতিটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কনজিউমার থাকে, কনজিউমার অর্থাৎ যে ইউজ করবে বা ভোগ করবে। এই ইউজাররা ইন্টারঅ্যাক্ট করে কোথায়? আপনার একটা ওয়েব পেজের মধ্যে। এই ওয়েব পেজে সে যখন ইন্টারঅ্যাক্ট করে, এখানে কোনো ফর্ম কিংবা কোনো ইনফরমেশন যখন সে সাবমিট করে, এটা যাচ্ছে কোথায়? আমাদের ডেটাবেজে। এই যে একটা ওয়েব পেজ থেকে ডেটাবেজে ডাটাটা পাসিং করা, কমিউনিকেশন বিল্ড আপ করে ডেটাটা ম্যানিপুলেশনের কাজ, এখানে মধ্যবর্তী হিসেবে ব্যাকএন্ড হিসেবে আমরা কি ইউজ করতেছি? MVC কোর আর্কিটেকচারে C# ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। এখন এই MVC কোরে আমরা ডিরেক্ট ব্যাকএন্ড লিখতে পারি অথবা ওয়েব এপিআই দিয়ে ব্যাকএন্ড করতে পারি।
আমরা যখন ওয়েব এপিআই দিয়ে ব্যাকএন্ড করব তখন আমাদের কোনো ইন্টারফেস থাকবে না। এই ইন্টারফেসটার জন্য আমাদের তখন কোনো না কোনো ফ্রন্ট এন্ডকে নিতে হবে। অ্যাঙ্গুলার, রিয়েক্ট, ভিউ অথবা ডিরেক্ট HTML থেকেও কিন্তু আমরা ওয়েব এপিআই কনজিউম করতে পারি। আর যদি আমরা ওয়েব এপিআই না নিয়ে শুধু এমভিসি করে কাজ করি, সেক্ষেত্রে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই আমার এমভিসি কোড হবে। কিন্তু ডিফারেন্স যেটা থাকবে সেটা হলো এমভিসি কোড দিয়ে ডেভেলপ করা অ্যাপ্লিকেশন শুধুমাত্র ওয়েবে আমি এক্সিকিউট করতে পারবো, অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি এটাকে কনজিউম করতে পারবো না। বাট আমি যখন ওয়েব এপিআই ডেভেলপ করব, এই অ্যাপ্লিকেশনটাকে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে এক্সিকিউট করতে পারবো, যে কোনো প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো। সাচ লাইক আপনি মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন একই টাইপের, একই ফাংশনালিটিসের জন্য আপনি দুই ধরনের ডেভেলপ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েব এপিআইটা হবে বেটার চয়েস। আর যদি আপনি শুধু ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, সেক্ষেত্রে আপনি ওয়েব এপিআইটাকে ইগনোর করে এমভিসি দিয়েও ডেভেলপ করতে পারেন। আর এই এমভিসি বা ওয়েব এপিআই যেটাই ডেভেলপ করি, এসকিউএল সার্ভারের সঙ্গে ডেটা ম্যানিপুলেশনের জন্য আমাদের কাছে ওআরএম হিসেবে ইউজ হয়ে থাকে এনটিটি ফ্রেমওয়ার্ক কোড। এনটিটি ফ্রেমওয়ার্ক কোডটা হলো আমাদের ডাটাবেজ, আমাদের অ্যাপ্লিকেশন, এই দুটোর মধ্যকার ব্রিজ হিসেবে কাজ করবে ডেটা ম্যানিপুলেশন। অর্থাৎ আপনার ফর্ম থেকে ডাটা নিয়ে যাবে ডাটাবেজে, আবার ডাটাবেজ থেকে ডেটা নিয়ে এসে আমাদের কাছে ডিসপ্লে করবে, আমাদের কাছে যে ওয়েব পেজটা থাকবে বা মোবাইল অ্যাপের মধ্যে যে পেজ থাকবে সেখানে। ওআরএম, এই ওআরএম এনটিটি ফ্রেমওয়ার্ক কোড আসার আগে ছিল আমাদের এডিও দিয়ে আমাদের হিউজ পরিমাণ কোড লিখতে হতো। সেখান থেকে কোডটা কমিয়ে নিয়ে এসেছে, অটোমেটিক করেছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোড। এবং লিঙ্ক কিউ হলো আমাদের জন্য আরো বেটার হলো কি, লিঙ্ক কিউ এর সুবিধা হলো ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়েরি। অর্থাৎ আমরা এসকিউএল সার্ভারে যে কোয়েরিগুলো লিখতাম ইনসার্ট, আপডেট, ডিলিট বা সিলেক্টের জন্য, ফিল্টারের জন্য, এই কোয়েরিগুলো সবগুলো আমরা সি শার্প দিয়ে করতে পারি। সি শার্প দিয়ে আমার অ্যাপ্লিকেশনের মধ্যেই আমি করতে পারি। আমার কোয়েরি করার জন্য এসকিউএল সার্ভার ডাটাবেজে যেতে হচ্ছে না, ডাটাটা নিয়ে এসে আমি আমার মতো করে কোয়েরি করে যেখানে যেভাবে যতটুকু ডিসপ্লে করার প্রয়োজন, ম্যানিপুলেট করার প্রয়োজন সেভাবে করতে পারি। আর অ্যাঙ্গুলার এবং রিয়াক্ট জেএসটা হলো কি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিটাকে ইউজ করে ফ্রেমওয়ার্ক। এটা হলো মোর সুইটেবল আমাদের জন্য। ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করতে গেলে আমাদের অনেক কোড লিখতে হয়, সেই জায়গায় অ্যাঙ্গুলার কিংবা রিয়াক্ট আমাদের এই কোডের রিইউজেবিলিটিটাকে বাড়িয়ে দিয়েছে এবং একটা ডেভেলপারের প্রোডাকশন লেভেলটা অনেক বেশি হাই করে দিয়েছে, তাদের কোডিংটাকে কমিয়ে দিয়েছে। এর আগে বলেছিলাম মাউইতে যেটা সুবিধা হলো মোবাইল অ্যাপ .NET এবং সি শার্প দিয়ে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এবং ব্লেজার টুলসটা আমরা ইউজ করতে পারি একই বিষয় ডেস্কটপ এবং ওয়েব অ্যাপ্লিকেশন, দুটো অ্যাপ্লিকেশনের জন্য একটা টেকনোলজি ইউজ করব। আর এর সঙ্গে যদি আমি হাইব্রিড ইউজ করি, ব্লেজার হাইব্রিড, তাহলে অ্যাট এ টাইম আমি তিনটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেছি, মোবাইল, ওয়েব এবং ডেস্কটপ, তিন ধরনের অ্যাপ্লিকেশন আমি এক জায়গা থেকে একটা কমান্ড দিয়েই তৈরি করতে পারি। সেক্ষেত্রে ব্লেজার হাইব্রিডটা হলো মোর সুইটেবল। এটা ডিপেন্ড করে আমাদের কনটেক্সটের উপর, আমরা কোন ধরনের অ্যাপ্লিকেশন কার জন্য ডেভেলপ করব তার উপরে। ঠিক আছে, তো জব স্কোপ গুলো কোথায়, .NET কোড দিয়ে আমরা কোথায় কোথায় হাই ডিমান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ লেভেলে যতগুলো অ্যাপ্লিকেশন তৈরি হয় ম্যাক্সিমাম সবগুলোই তৈরি হয়ে থাকে আমাদের .NET কোড দিয়ে। যেরকম আপনার ERP সিস্টেম, ব্যাংকিং সফটওয়্যার, আর রিসেন্টলি বললেও ভুল হবে, গত 2-3 বছর থেকে ডাচ বাংলা ব্যাংকের ফুল সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে .NET ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আর এই ডেভেলপমেন্ট টিমের মধ্যে রয়েছে আমার স্টুডেন্টগুলো। হ্যাঁ, তো তাদের মাধ্যমে মাইক্রো ফিন্যান্সের কাজগুলো তারা করে থাকে, আর যার ব্রাঞ্চ 8টা দেশের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো চলবে। তাহলে এর হাই পারফরমেন্স স্কেলেবিলিটির জন্য এবং বিল্ট ইন লাইব্রেরির জন্য .NET দিয়ে আপনার হিউজ লেভেলে এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করা সুবিধাজনক। এর ফলে কি হচ্ছে, আমাদের স্কোপটা বেড়ে যাচ্ছে এবং আমার দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে আমার জবটা। ঠিক আছে,
তাহলে আপনার এন্টারপ্রাইজ লেভেলে, আপনার গভর্নমেন্ট লেভেল, হেলথ কেয়ার, ইউএসএ, ইউকে, ইউরোপ, ইন্ডিয়া সবগুলো দেশেই আমাদের জবের চাহিদা অ্যাভেলেবল রয়েছে। ডটনেট শেখার পরে আপনি ডটনেট ডেভেলপার হিসেবে কাজ করতে পারেন, ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক দ্যাট মিন্স আপনি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেস তিনটা সেক্টরেই আপনি সমানভাবে রেসপন্সিবিলিটি পালন করতে পারেন, কিংবা শুধু ব্যাক এন্ড ডেভেলপার হিসেবেও আপনি নিতে পারেন। ফ্রন্ট এন্ড ডেভেলপার ডিফাইন থাকতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আপনার চয়েস এবং আপনার স্কিলের উপরে, এবং কিছুটা ডিপেন্ড করে প্রতিষ্ঠানে যেখানে আপনি কাজ করবেন সেই প্রতিষ্ঠানের উপরে। তো এটা যেরকম আপনার এন্টারপ্রাইজ লেভেলে রয়েছে, ঠিক একইভাবে আপনি ফ্রিল্যান্সিং এবং রিমোট জবের ক্ষেত্রেও ডটনেট দিয়ে কাজ করতে পারবেন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, টপটাল এগুলোতে আপনার ফ্রিল্যান্সার হিসেবে কিংবা রিমোট জব হিসেবে কাজ করতে পারবেন। আরো সবথেকে আপনি লিঙ্কডইন কিংবা স্ট্যাক ওভারফ্লোতে যদি রেগুলার ব্রাউজ করবেন, এখানে দেখবেন হিউজ পরিমাণ রিমোট জবের অফার থাকে। লিঙ্কডইন এবং স্ট্যাক ওভারফ্লোতে যদি আমাদের প্রোফাইলটা পরিপূর্ণ থাকে, তাহলে এখান থেকে আপনি একটা জবের অফার পাবেন, ঠিক আছে। তাহলে ক্রস প্ল্যাটফর্ম স্কিল ডেভেলপমেন্টের আমাদের সুযোগ থাকতেছে ডটনেট ডেভেলপার হিসেবে। এবং আমাদের কাজের স্কোপগুলো এখানে আমরা এক নজর দেখে নিই। ফ্রিল্যান্সার হিসেবে আমরা কোথায় কোথায় কাজ করার সুযোগ পাচ্ছি। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার এগুলোতে পাবো। মাইক্রোজব সার্ভিসে পাবো। লোকাল মার্কেটে আপনার আইটি ফার্ম, ইনহাউস ডেভেলপমেন্ট যারা করে, কর্পোরেট লেভেল আইটি সলিউশন ডেভেলপ করে এই ক্ষেত্রে পাবো। মাইক্রোজবের ক্ষেত্রে কোড ক্যানিয়নের মধ্যে আপনার বিশাল একটা আর্নিং এর সুযোগ রয়েছে ডটনেট করে। আপনি ডটনেট কোড দিয়ে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে রেখে দিতে পারেন। এটা আপনার প্যাসিভ ইনকাম থেকে, প্যাসিভ ইনকামের একটা বৃহৎ সুযোগ। আপনার অ্যাপ্লিকেশনটা ছোট লেভেলের হলেও যদি আপনি এটাকে সলিউশন দেন এবং প্রপার ডিসক্রাইব করেন, এখান থেকে ভালো একটা সেল আসে রেগুলার বেসিসে, যেটা আমাদের প্যাসিভ ইনকামের। রিমোট জব, আমরা এই সেক্টরগুলোতে রিমোট জব করতে পারি। এছাড়াও যদি আপনার মনে হয় যে না আমি জব করব না, আমি টিচিং এ যাব, আপনি ইউটিউবের মধ্যে আপনার এডুকেশন সেক্টরটাকে ডেভেলপ করতে পারেন। তারপরে কন্টেস্ট রয়েছে, টপ কোটার বা হ্যাকার র্যাঙ্কের মধ্যেও আপনি কন্টেস্ট এবং চ্যালেঞ্জ জিতেও সেখানেও আপনার একটা ইনকামের সুযোগ রয়েছে। আমাদের একটা ভুল ধারণা যে হলো ফ্রিল্যান্সিং বা রিমোট জবের ক্ষেত্রে ডটনেটের স্কোপটা কম। ডটনেটে হিউজ স্কোপ রয়েছে, সমস্যা হলো স্কিল পিপলের অভাব। ডটনেটের ক্ষেত্রে যে স্কিলটা প্রয়োজন, আমরা সেই স্কিলটা অর্জন করার জন্য ধৈর্য ধরে রাখতে পারি না, ঠিক আছে। আপনার পপুলার কিছু ওয়েবসাইট ডটনেট দিয়ে ডেভেলপ করা, মাইক্রোসফট, স্ট্যাক ওভারফ্লো, গোডেডি, ডেল, ভিজুয়াল স্টুডিও, ডিপলি, ওয়াইল্ড ট্যাঙ্গেন, অ্যানসেস্ট্রি, ট্যাকোবয়েল, মার্কেটওয়াচ। এই অ্যাপ্লিকেশনগুলো আমি টপ 10 নিয়েছি। এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনার ডটনেট দিয়ে ডেভেলপ করা। সো আমরা আগেই জেনেছি যে ডটনেট জানলে আপনার বিভিন্ন অপরচুনিটি রয়েছে জবের জন্য। সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার টেস্টার, অ্যানালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, ফুল স্ট্যাক ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো আমি ডটনেটের ফ্যাসিলিটিসটা দেখানোর জন্য ছোট্ট একটা প্রজেক্ট করার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেতে পারি। তার আগে একটু দেখিয়ে নিই যে অনলাইন মার্কেট প্লেসে দেখেন ডটনেট ডেভেলপার রয়েছে $300 থেকে তার স্টার্টিং $400 থেকে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আর্নিং এর অপরচুনিটি অনেক। কোড ক্যানিয়ন মার্কেট প্লেসে দেখেন $199। এই অ্যাপ্লিকেশনটা সে যতবার সেল করবে ততবার সে এই ইনকামটা করার সুযোগ পাচ্ছে। একবার অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পরে সাপোর্ট দিয়ে যাবে এবং সেল তার কন্টিনিউয়াসলি আসতে থাকবে। স্যালারি স্ট্রাকচার, ঠিক আছে। স্যালারি স্ট্রাকচারে আমাদের কিন্তু ডটনেটের স্যালারি স্ট্রাকচার অনেক হাই হয়ে থাকে। এটা ডিপেন্ড করবে আমি কতটুকু স্কিলড। আমার লাস্ট সীমানা থাকে আমার
আকাশ পর্যন্ত। আমার স্টুডেন্টরা এরা হলো আমার কাছ থেকে শিখে মার্কেটে রয়েছে, জব মার্কেটে, লোকাল মার্কেটে রয়েছে, রিমোট জবে আছে। ঠিক আছে, তো আপনারা কি আছেন আমার সঙ্গে? আমি তাহলে ছোট্ট একটা প্রজেক্টে যেতে যাচ্ছি। Yes, ma'am. থ্যাংক ইউ। তো ভিজুয়াল স্টুডিও আমাদের .NET এর অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের যে আইডিই বা টুলসটা রয়েছে প্রয়োজন সেটা হলো আমাদের ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও আমাদের অনলাইনে অ্যাভেলেবল, আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিতে পারি। ঠিক আছে, ভিজুয়াল স্টুডিওতে আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে অনেক ধরনের। আমরা C# ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করব। প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো লিস্টেড প্ল্যাটফর্মগুলো সাপোর্টেড। আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান সে টাইপগুলো আমাদের এখানে রয়েছে। তো আমি ASP.NET Core ওয়েব অ্যাপ্লিকেশন অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার MVC কোর এই অ্যাপ্লিকেশন টেমপ্লেটটাকে চয়েস করে নিচ্ছি। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের কি লাগে, একটা লোকেশন লাগে। এই লোকেশনটা এবং আমাদের কি দিতে হয়, একটা প্রজেক্ট নেম বা ফাইল নেম যেটা বলি। আমাদের প্রজেক্ট কিন্তু আলটিমেটলি একটা ফাইল। আমাদের এই জিনিসগুলো অর্গানাইজড হতে হয়। বর্তমান হলো কি আমাদের .NET 9 ভার্সন স্ট্যান্ডার্ড টার্ম সাপোর্ট। ঠিক আছে, আপনি প্রিভিয়াস ভার্সনেও করতে পারেন, স্ট্যান্ডার্ড ভার্সনেও করতে পারেন। এখানে রয়েছে অথেন্টিকেশন টাইপ। আমরা যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস দিয়ে দেই তাহলে সিকিউরিটি রিলেটেড যত কাজকর্ম আছে সে আমাকে সবকিছু ডেভেলপ করে দিয়ে দিবে। আমাদের কাজ হবে সেটাকে ম্যানিপুলেট করা, আমাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে রিস্ট্রাকচার করা। প্রজেক্ট তৈরি হতে হতে আমি একটু বলে নেই, এই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস দেওয়ার সুবিধার্থে কি হবে, সিকিউরিটি রিলেটেড সব কাজকর্ম, আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক MVC কোর আইডেন্টিটি সিকিউরিটির জন্য যে লাইব্রেরিটা ইউজ করে থাকে সেটা হলো আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক। এই আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের সুবিধার্থে আমরা সব ধরনের সিকিউরিটি রিলেটেড সব ধরনের কাজকর্ম সে আমাকে দিয়ে থাকে। তো আমরা যখন প্রজেক্ট নিলাম আমাদের কাছে একটা প্রজেক্ট চলে এলো, আমাদের প্রজেক্টের নাম এটা হলো সলিউশন। সলিউশনটা হলো এক বা একাধিক প্রজেক্টের গ্রুপিং। একটা সলিউশনে এক বা একাধিক প্রজেক্ট থাকতে পারে। ঠিক আছে, আর প্রজেক্টটা কি, প্রজেক্টটাই মূলত হলো কি আমাদের প্রোডাক্ট বা সফটওয়্যার। সফটওয়্যার কি, যে কোনো একটা প্রবলেমের সলিউশন। সফটওয়্যার মিন্স সলিউশন, প্রবলেমের সলিউশন। যেরকম ERP একটা সফটওয়্যার, এটা কি করতেছে, এন্টারপ্রাইজ লেভেলে তাদের প্রবলেমগুলোকে সলভ করে দিচ্ছে, অটোমেটেড করে দিচ্ছে। তাহলে আমাদের প্রজেক্ট হলো কি আপনার যে প্রোডাক্ট বা সফটওয়্যার ডেভেলপ করবেন সেটা, সেখানে কি থাকবে, আপনার এক বা একাধিক ফাইল এবং ফোল্ডার থাকবে যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করে থাকবেন। আমি যদি সংক্ষেপে একটু বর্ণনা করি, .NET কোরের ক্ষেত্রে www নামে যে ফোল্ডার রয়েছে এখানে সব স্ট্যাটিক ফাইলগুলো থাকে, অর্থাৎ CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery রিলেটেড বা ইমেজ রিলেটেড জিনিসপত্র থাকবে কোথায়, www এর ভিতরে। এরিয়াস নামক ফোল্ডারের কাজ হলো কাজ অনুযায়ী গ্রুপিং করে রাখা, যেরকম আইডেন্টিটি রিলেটেড কাজকর্মগুলো এখানে রয়েছে। ঠিক আছে, আমরা নিয়েছি MVC মডেল ভিউ কন্ট্রোলার। ঠিক আছে, মডেলস ভিউস এন্ড কন্ট্রোলার। মডেলস মিন্স আপনার বিজনেস এন্টিটি, আপনার এই সলিউশনটা ডেভেলপ করার জন্য যে এন্টিটিগুলো ইউজ হবে সেটা হলো আমাদের থাকবে মডেলস। ভিউস হলো আপনার HTML পেজ, নাথিং বাট HTML পেজ। এখানে যখন ভিউ হিসেবে ইউজ হচ্ছে এটার এক্সটেনশন হচ্ছে CSHTML। ঠিক আছে, আর কন্ট্রোলারটা হলো আমাদের লজিক লেখার জায়গা। আমাদের রিকোয়েস্টটা আসে মূলত কন্ট্রোলারের কাছে। আমরা যখন কোনো URL এ বা রিকোয়েস্ট পাঠাই সেটা আসে কোথায়, কন্ট্রোলারে। এই কন্ট্রোলার রিকোয়েস্ট অনুযায়ী কি করে, মডেলের প্রয়োজন থাকলে মডেলের কাছে যায়, মডেল যা দেয় তা নিয়ে ভিউয়ের মধ্যে বাইন্ড করে দিয়ে ভিউয়ের মধ্যে ডিসপ্লে করে থাকে। ইনিশিয়ালি আমরা যদি অ্যাপ্লিকেশনটা রান করে ইন্টারফেস বা চেহারাটা দেখতে চাই আমরা রান করতে পারি, আমরা রান বাটনে ক্লিক করতে পারি অথবা F5 দিতে পারি, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালি আমরা দেখি আমাদেরকে .NET
একটা কি দিয়েছে। আচ্ছা, এক্সিকিউট হতে থাক। যে আমাকে একটা অ্যাপ্লিকেশন কিন্তু ডেভেলপ করে দিয়েছে। এই অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য আমাকে এখন পর্যন্ত কোনো কোড লিখতে হয়নি। তাহলে সে কি করছে, তার বিল্ট ইন ফিচার দিয়ে কিন্তু আমাকে একটা অ্যাপ্লিকেশন সে রেডি করে দিয়েছে। এখানে রেজিস্টার দিয়েছে, এখানে লগ ইন পেজ দিয়েছে, ঠিক আছে। এটা হলো কি ইউআরএল। এইখানে এই যে আমরা ইউআরএলটা লিখি, এটাই হলো আমাদের রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা যাচ্ছে কোথায়, আমি যখন হোমে ক্লিক করি তখন এই রিকোয়েস্টটা যাচ্ছে কোথায়, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স সেকশনে। তখন ওইখানে রিকোয়েস্ট অনুযায়ী যা লাগে সে আমাকে এখানে ডিসপ্লে করে দিচ্ছে। তাহলে এই যে একটা অ্যাপ্লিকেশন কিন্তু ডেভেলপ করে দিয়ে দিল। তাহলে এটা পুরোটাই বিল্ট ইন, এতটুকুর জন্য আমার কিছু করতে হয়নি। আমি ছোট্ট একটা এক্সাম্পল ডেভেলপ করার জন্য এখানে একটা মডেল নিলাম। আমি একটা এমপ্লয়ি লিস্ট তৈরি করি। ক্লাস নেম স্পেস। ওওপি এর কনসেপ্ট আমরা জানি। ওওপি তে ডাটা ম্যানিপুলেশন বা ডাটা এক্সচেঞ্জ হয় কিসের মাধ্যমে, অবজেক্টের মাধ্যমে। আর অবজেক্টের ব্লুপ্রিন্ট কি, ক্লাস। ক্লাসটা গ্রুপিং থাকে কোথায়, নেম স্পেসের মধ্যে। তাহলে আমরা একটা ক্লাস ডিজাইন করি। এটা হলো আমার কি, এন্টিটি ক্লাস। আমার এন্টিটি বলতে আমার একটা অবজেক্ট। একটা অবজেক্টের কি থাকবে, অবশ্যই একটা আইডি থাকবে, এবং আইডিটার টাইপ কি হবে, আমার ইন্টিজার, ঠিক আছে। গেট অর্থাৎ আমি রিড করব, সেট অর্থাৎ আমি অ্যাসাইন করব। গেট হলো রিড, সেট হলো রাইট। এমপ্লয়ির একটা নেম থাকবে, নেমটা কি টাইপের হবে, স্ট্রিং টাইপের। পাবলিক স্ট্রিং ডেজিগনেশন, গেট সেট। আর একটা আমরা দিতে পারি স্যালারি। তাহলে আমরা স্যালারির টাইপ দিব ডাবল স্যালারি। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমি আর বেশি প্রপার্টি নিলাম না। তাহলে এমপ্লয়ি নামে আমার একটা ক্লাস তৈরি হবে। যেহেতু আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক আমার ডাটাবেজের সমস্ত কাজ করে দেয়, এই এন্টিটি ফ্রেমওয়ার্কে ডিবি কনটেক্সটটা হলো আমার ডাটাবেজের রেপ্লিকা বলতে পারি। ডাটাবেজের রিপ্রেজেন্টেটিভ হলো আমার ডিবি কনটেক্সট। এই ডিবি কনটেক্সটের ডিবি সেট প্রপার্টির টাইপ রয়েছে কি, ডিবি সেট। এই ডিবি সেটের মধ্যে আমরা ক্লাস পাঠাবো। এই ক্লাস অনুযায়ী সে কি করে দিবে, আমাকে একটা ডাটাবেজে একটা টেবিল তৈরি করে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আমরা এমপ্লয়িজ নামে একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার ক্ষেত্রে কোন টাইপের প্রপার্টি লাগবে, আমাদের ডিবি সেট। তাহলে আমার কনটেক্সট ক্লাস রেডি হয়ে গেল। অ্যাপ সেটিংস জেসনটা হলো কানেকশন স্ট্রিং। এখানে ডাটাবেজে কানেকশন দিতে হয়। তো সে লোকাল ডিবিতে করে দিচ্ছে। আমি লোকাল ডিবি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এসকিউএল সার্ভারের মধ্যে তৈরি করে নিতে, ঠিক আছে। এই সার্ভারটা হলো আমার এসকিউএল সার্ভারের লোকেশন। ডট দিলে আমার কি বোঝাবে, দেখেন এই লোকাল ডিবি হলো লোকালি তৈরি হবে প্রজেক্টের মধ্যে, আর আমি নিতে চাচ্ছি এটাকে আমার এসকিউএল সার্ভারে। তাহলে এখানে আমার এসকিউএল এক্সপ্রেস, এটা হলো আমার এসকিউএল সার্ভারের নাম। আমি আপনাদের এক নজর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এসকিউএল সার্ভার ট্রাস্টেড কানেকশন ট্রু, মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেট ট্রু। আরেকটা জিনিস আমাদের অ্যাড করে দিতে হয়, সার্ভার সার্টিফিকেট, ঠিক আছে। দেন আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতে গেলে আমাদের মাইগ্রেশন করতে হবে। এটা হলো আমরা করেছি কোড ফাস্ট। কোড ফাস্ট টুলস এর ক্ষেত্রে আমাদের
মাইগ্রেশন চালাতে হয়, দেন এটা ডাটাবেজে ইফেক্ট ফেলে। তাহলে অ্যাড মাইগ্রেশন, আমরা একটা মাইগ্রেশনের নাম দিলাম, এটা রান হচ্ছে, দেখাচ্ছি। এই যে সার্ভার নেম, এই সার্ভার নেমটাই আমাদের তৈরি হতে হবে। অথেন্টিকেশন টাইপ উইন্ডোজ, আরেকটা রয়েছে এসকিউএল সার্ভার। যখন আমরা উইন্ডোজ অথেন্টিকেশন ইউজ করি তখন আমরা দিব ট্রাস্টেড কানেকশন। আর যদি আমরা এসকিউএল সার্ভার ইউজ করি, এসকিউএল সার্ভারের জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ডটা ইউজ হয়ে থাকে, তখন আমাকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা অ্যাড মাইগ্রেশন কমান্ড চালিয়েছি, বিল্ড হচ্ছে। বিল্ড এরর থাকলে কাজ করবে না। এই অ্যাড মাইগ্রেশন কি করবে, আমি তাকে যে ডিবি সেট দিয়েছি আমার মডেলের স্ট্রাকচার অনুযায়ী সে একটা টেবিল ক্রিয়েট করার জন্য কমান্ড তৈরি করে দিবে। এই কমান্ডটা এক্সিকিউট করলে ডাটাবেজে যে এসকিউএল সার্ভার যে ওই নামে ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন সে কমান্ড তৈরি করে দিয়েছে, ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ। আমি যেটা নাম দিয়েছি প্রপার্টি, তার টাইপগুলো অনুযায়ী সে আমাকে তৈরি করে দিয়েছে। অ্যাপ সেটিংস জেসনে আমাদের ডাটাবেজের নাম আমরা কি দিয়েছি, সরি আমি এখানে ডাটাবেজের নাম দিইনি, তাহলে এখানে একটা আমাদের কি দিতে হবে, ডাটাবেজের নাম দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডাটাবেজের নাম এখানে একটা দিলাম সেমিনার, আর ডাটাবেজ যেহেতু ডিবি শর্ট ফর্মে দিয়ে দিলাম। এখন আমরা এখানে চালাবো কি, আপডেট ডেটাবেজ। এই আপডেট ডেটাবেজ দিলে তবেই আমাদের ডাটাবেজে যে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে। আমাদের আপডেট ডাটাবেজ না দেওয়া পর্যন্ত ডাটাবেজে কোনো ইফেক্ট পড়বে না। অ্যাড মাইগ্রেশনের কাজ হলো আপনার স্ট্রাকচার তৈরি করে দিবে, আপডেট ডাটাবেজের কাজ হলো ডাটাবেজে যে এটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা এরর দিয়েছে, a connection was severed during the login process. The system cannot find the file specified. মিস ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট হবে। ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট দিয়েছিলাম তো, ও ট্রাস্ট দেইনি, সরি। ট্রাস্ট স্যার, থ্যাংক ইউ। ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট ট্রু, এই সার্টিফিকেটটা না দিলে আমরা এইটার পর থেকে পাবো না। এইটার আগে থেকে এই ট্রাস্ট সার্ভার সার্টিফিকেটের প্রয়োজন ছিল না। .NET 8 থেকে এই নতুন কমান্ডটা চলে এসেছে, ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট ট্রু করে দিতে হবে। ঠিক আছে, যে আমার কমান্ডটা এক্সিকিউট হয়েছে, আমাদের এই নামে ডাটাবেস ডিবি সেমিনার নামে ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোলারে যাব, আমাদের প্রথম কাজ হবে কন্ট্রোলার, দেন হবে এমভিসি কন্ট্রোলার ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড। এইটা দিলে স্কেফোল্ডিং করে সে আমার মডেলের স্ট্রাকচার অনুযায়ী আমার কন্ট্রোলারটা সে তৈরি করে দিয়ে দিবে। তাহলে আমরা মডেলটাকে দিয়ে দিব এমপ্লয়ি কনটেক্সট ডিবি কনটেক্সট। ঠিক আছে, অ্যাড হতে থাক। আমরা এখানে ডাটাবেজে দেখতে পারি ডাটাবেসটা আমাদের তৈরি হয়েছে কিনা। সেটা এক্সপ্যান্ডিং হচ্ছে, এখানে স্কেফোল্ডিং হচ্ছে। স্কেফোল্ডিং এর সুবিধা হলো সে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড দিয়ে ক্রুড অপারেশনের জন্য যা যা লাগে সবগুলো কোড সে আমাকে তৈরি করে দিচ্ছে। তাহলে আমার এই কোডগুলো লেখার জন্য এক্সট্রা যে টাইম, সে টাইমটা কিন্তু আমার বেঁচে যাচ্ছে অ্যাজ এ ডেভেলপার। তাহলে .NET এর এই যে বিল্ট ইন এত কিছু অ্যাক্টিভিটিস আর ফিচারগুলো আমি ইউজ করার সুযোগ পাচ্ছি, তাহলে আমি .NET কেন শিখবো না? .NET এর ভিত্তিটা কোথায়? আমাদের .NET এর ভিত্তিটা কাটিয়ে উঠতে হবে। .NET এর রয়েছে বিশাল সম্ভাবনা, শুধুমাত্র আমাদের ভয়ের কারণে আমরা এগিয়ে যেতে পারি না। যেটা স্কেফোল্ডিং হচ্ছে, স্কেফোল্ডিং হতে হতে আমি এখানে আমার একটা স্টুডেন্টকে দেখাই, সে হলো লোকাল
আইটি ফার্মে একটা আইটি ফার্মে ছিল ডেভেলপমেন্টে, এরপর সেই এক্সপিরিয়েন্স দেখিয়ে সে কিন্তু এখন রিমোট জব করে। অন অ্যাভারেজ সে 2 বছরের মতো মেবি আইটি ফার্মে ছিল, এরপর কিন্তু সে রিমোট জবে চলে গেছে। আরো একজন রয়েছে, সেও রিমোট জবে চলে গেছে। এখন তার রিমোট জবে মোর ফ্লেক্সিবল, এবং সে প্রায় সময়ই আমাকে যেটা চাচ্ছে যে তার প্রতিষ্ঠানে আরো লোক চাচ্ছে, স্কিল পিপল চাচ্ছে। তাহলে এই যে আমাদের ফ্যাসিলিটিস গুলো কিন্তু আমাদের সব রয়েছে। আমাদের কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে, এমপ্লয়ি কন্ট্রোলার। এটা হলো কি আমাদের কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মধ্যে কি হচ্ছে, কন্টেক্সট ক্লাসের এই যে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন বলেছিলাম, ডিপেন্ডেন্সি ইনজেকশন 3 ভাবে অ্যাপ্লাই করা যায়, কনস্ট্রাক্টরের মাধ্যমে, প্রপার্টির মাধ্যমে এবং মেথডের মাধ্যমে। এটা হলো কি কনস্ট্রাক্টর ডিপেন্ডেন্সি ইনজেকশন। এই যে অ্যাকশনগুলো সে আমাদেরকে তৈরি করে দিয়েছে। এই পেজটাকে আমরা লিংক করে দেই যদি আমাদের লেআউট পেজ হলো আমাদের স্ট্রাকচার পেজ, টেমপ্লেট, একটা টেমপ্লেট। সেখানে আমরা বলে দিচ্ছি কন্ট্রোলারের নাম কি দিয়েছি আমরা, এমপ্লয়িজ, আর অ্যাকশন কি হবে আমাদের ইন্ডেক্স। তাহলে আমরা এটাকে এক্সিকিউট করি। আচ্ছা, এটা এক্সিকিউট হচ্ছে, এর ফাঁকে আমি আরেকবার আপনাদের এখানে নিয়ে আসলাম আমাদের ইনকামের স্ট্রাকচার গুলো। ইন্টার্ন লেভেলে 15,000, এন্ট্রি লেভেলে আমাদের স্যালারি 20 থেকে 40,000 পর্যন্ত আমরা পেয়ে থাকি। মিড লেভেলে যে 50 থেকে 85,000, এই রেঞ্জটা একেবারেই ডিপেন্ড করবে আপনার স্কিলের উপরে। আপনি যত বেশি স্কিল শো করবেন, কোম্পানি আপনাকে দিতে কখনো সংকোচ করবে না, কারণ তাকে আপনি যে সুযোগটা দিচ্ছেন, যে এন্টারপ্রাইজ লেভেলে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে দিবেন, সেটা থেকে তার অনেক বেশি টাইম এবং অর্থ সেভ হবে। দ্যাটস ওয়াই তারা কখনোই ডেভেলপারকে স্যালারি দিতে কুণ্ঠাবোধ করে না। কিন্তু প্রয়োজন হলো অ্যাজ এ ডেভেলপার বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যানালিস্ট, যা যে পজিশনে থাকবেন, সেখান থেকে আপনার সর্বোচ্চটুকু আপনাকে কোম্পানিকে দিতে হবে, তখন কোম্পানি আপনাকে দিতে কখনো কার্পণ্য করবে না। আচ্ছা, এখানে আমি লিঙ্ক টেক্সটটা চেঞ্জ করতে ভুলে গিয়েছি। লিঙ্ক টেক্সটটা আমরা চেঞ্জ করে দেই ইন্ডেক্স। সেভ করার জন্য পর আমরা হট রিলোড দিয়ে দিলে তখন কি হবে, আমার এখানে আমি চেঞ্জটা পেয়ে যাব। কোড চেঞ্জেস অ্যাপ্লাই। আচ্ছা, যে চেঞ্জ অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, আমাদের ইন্টারফেস চলে এসেছে। এটা কি ভিউ পেজ বা ওয়েব পেজ। একজন এমপ্লয়ি ক্রিয়েট করার ইন্টারফেস আমাদের চলে আসছে। আমরা কামাল নামে একজন এমপ্লয়ি তৈরি করি, তার ডেজিগনেশন কি সিনিয়র, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তার স্যালারি ধরলাম 85,000। ক্রিয়েট। আমার দেখেন একটা এমপ্লয়ি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখনো ব্যাকএন্ডে সিঙ্গেল কোড লিখিনি। সিঙ্গেল কোড না লিখেই আমার একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে। আমরা তৈরি করলাম, এটাকে আমরা এডিট করতে পারি। যেরকম আমরা এখানে বলে দিলাম কি কামাল আহমেদ, আপনার এডিটও হয়ে গেছে। তাহলে কোডের ফুল অপারেশনটা সে আমাকে রেডি করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা এবার যদি আমাদের সিকিউরিটি রিলেটেড কাজটা দেখি, তাহলে এখান থেকে অ্যাড নিউ স্ক্যাফোল্ড আইটেম, আইডেন্টিটি নামক অপশনে আমি যখন অ্যাড করে দিব অ্যাড আইডেন্টিটি, এখানে দেখবেন সিকিউরিটি রিলেটেড সমস্ত
কার্যক্রম আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আইডেন্টিটি ফ্রেমওয়ার্কটা ইউজ করে দেওয়া রয়েছে। জাস্ট আমাদের কাজ হলো এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লাই করা। যেখানে আপনার পাসওয়ার্ড তৈরি করার জন্য হ্যাশ অ্যালগরিদম ইউজ কোড লিখতে হতো আগে অসংখ্য, সেই কোডের কাজটা আমাদেরকে করে দিয়েছে ডটনেট আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে কিন্তু কোড লেখার পরিমাণটা বেড়ে যাচ্ছে, কোডের রিইউজেবিলিটিটা বেড়ে যাচ্ছে, আমার কি হচ্ছে স্কেলেবল হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, এবং সিকিউরিটিটা এটা কি আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক যে সিকিউরিটিটা ডেভেলপ করেছে যে সিস্টেম, এই সিস্টেমটা হলো অনেক বেশি হাই। এই যে দেখেন এখানে সবগুলো পেজ তৈরি করে দেওয়া আছে, ওভাররাইট অল দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট অ্যাড করে দিলাম। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে রেডি রাখতে পারেন, আমি আপনাদের শেষে প্রশ্নগুলো নিয়ে নিব আইডেন্টিটিটা অ্যাপ্লাই করার পরে, ঠিক আছে? অথবা স্ক্যাফোল্ডিংটা হওয়ার মাঝখানে আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা বলতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্যাফোল্ডিং হয়ে গেছে, আমার সিকিউরিটি রিলেটেড সমস্ত পেজ সে আমাকে দিয়েছে, এই সমস্ত পেজ কিন্তু সে আমাকে তৈরি করে দিয়েছে, রেজিস্টার পেজ, লগইন পেজ, ঠিক আছে? আপনার ফরগট পাসওয়ার্ড, কনফার্ম ইমেল, দেন আমরা প্রায় সময় কি দেখি, গুগল বা ফেসবুক অথেন্টিকেশন, এই গুগল ফেসবুক অথেন্টিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ইমেল কনফার্মেশন, রেজিস্টার কনফার্মেশন, সব কিছু আপনার ডটনেট করে আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের মধ্যে ডেভেলপ করে দেওয়া আছে। আমাদের কাজ হবে শুধু এটাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা, বা আমাদের যদি এক্সট্রা কিছু প্রয়োজন থাকে সেখানে অ্যাড করে নেয়ার, ঠিক আছে? আচ্ছা, রেজিস্টার পেজ আমরা এখানে একটা নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি। আমি এই নামটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম, একটা পাসওয়ার্ড সে দিয়েছে, আমি এটা নিব না, আমার নিজের পাসওয়ার্ড আমি দিয়ে দিব আমার স্মরণ রাখার সুবিধার্থে। কনফার্ম পাসওয়ার্ডের কাজ হলো আমার জন্য পাসওয়ার্ড মিসম্যাচ না হয়, দুটো পাসওয়ার্ড সেম আছে কিনা চেক করে নেওয়া, এবং পাসওয়ার্ডটা লেখার সময় আমরা অনেক সময় কি পাসওয়ার্ড দিয়ে ভুলে যাই, কনফার্ম পাসওয়ার্ড দিলে ওই পাসওয়ার্ডটা যখন আমি রিটাইপ করি তখন কিন্তু ওই ভুলে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর এই যে পাশে দেখেন অ্যানাদার সার্ভিস, এটা দিয়ে আমরা ফেসবুক অথেন্টিকেশন কিংবা গুগল অথেন্টিকেশনের কাজটা অ্যাড করে দিতে পারি। অর্থাৎ আপনি গুগল দিয়ে এই রেজিস্ট্রেশন না করে গুগলে লগইন দিয়ে সেই ইনফরমেশন দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনের একজন অথেন্টিকেটেড ইউজার হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে? রেজিস্টার কনফার্মেশন, কনফার্ম ইওর অ্যাকাউন্ট, তাহলে আপনার কি বললো কনফার্ম হয়ে গেছে, দেন আমি লগইন করতে পারি। IT2020@gmail.com, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, লগইন, এই যে আমার লগইন হয়ে গেছে, লগ আউট করে দিলাম, ঠিক আছে? দেখুন সিকিউরিটিও কিন্তু সে আমাকে তৈরি করে দিয়েছে। এখন সিকিউরিটি আমি অ্যাপ্লাই করব,
অথরাইজ নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, এর কাজ হলো অথেন্টিকেটেড ইউজার যদি না হয় তাহলে সে এই অ্যাপ্লিকেশনে তাকে এন্ট্রি করতে দিবে না। অর্থাৎ এর হলো কি আপনার ঘরের তালা, অর্থাৎ এই কন্ট্রোলারের তালা হলো অথরাইজ। চাবি হলো আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সে তখন আপনাকে এই কন্ট্রোলারের অ্যাক্সেস দিয়ে দিবে। অথরাইজ অ্যাট্রিবিউট আপনি কন্ট্রোলার লেভেলে ইউজ করতে পারেন অথবা স্পেসিফিক সিঙ্গেল মেথডের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। আপনি একটা ফুল কন্ট্রোলারের মধ্যে অথরাইজেশন অ্যাপ্লাই করতে পারেন অথবা কন্ট্রোলারের মধ্যে কিছু মেথডকে আপনি অথেন্টিকেট করে দিতে পারেন, কিছু কন্টেন্টকে বা মেথডকে আপনি অ্যানোনিমাসলি ওপেন করে দিতে পারেন। তখন আমাকে অ্যালাউ অ্যানোনিমাস অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। ঠিক আছে, এখন আমি এমপ্লয়ি কন্ট্রোলারে যাই। সে কিন্তু আমাকে দেয়নি, সে আমাকে কোথায় দিয়েছে? লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিয়েছে, কারণ আমি ওখানে বলেছি আনঅথরাইজড কেউ আমার এই কন্ট্রোলারে অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? অথরাইজড হতে গেলে আমার রেজিস্টার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। রিটার্ন ইউআরএল কিন্তু এখানে বলে দিচ্ছে যে লগ ইন সাকসেস হলে সে কোথায় নিয়ে যাবে? এমপ্লয়িজ কন্ট্রোলারের মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমাকে কন্ট্রোলারের অ্যাক্সেস কিন্তু সে দিয়েছে। আমি যে রেজিস্টার্ড ইউজার, এখানে সে আমাকে বলেছে আমি এখন অথেন্টিকেটেড ইউজার, তার প্রমাণ এখানে ইমেল অ্যাড্রেস। বুঝতে পেরেছি? তাহলে এই যে একটা অ্যাপ্লিকেশন আমাদের কতক্ষণ সময় লাগলো? আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে আমি কত বড় একটা অ্যাপ্লিকেশন, এটা যদি আমাকে কোড লিখে করতে হতো তাহলে কিন্তু এখানে আমাকে হিউজ পরিমাণে কাজ করতে হতো। রেজিস্ট্রেশন পেজ, লগ ইন পেজ, লগ আউট পেজ, কনফার্ম ইমেল পেজ, রেজিস্ট্রেশন কনফার্ম, হিউজ অ্যামাউন্টের কাজগুলো আমাদের রয়েছে, যে কাজটা আমাকে একমাত্র ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা পেয়ে থাকি। অন্য কোনো ফ্রেমওয়ার্কে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো আমরা পাই না। বুঝতে পেরেছি? তাহলে এই যে আমি কিন্তু ছোট্ট করে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেললাম। আপনারা যদি বুঝতে সমস্যা থাকে আমাকে বলতে পারেন। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম ডটনেট রিলেটেড বা ডেভেলপমেন্ট রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি আমাদের কাছে থাকে বা কোনো ধরনের হেল্প লাগে, আপনারা হলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। জয়েন করে আমাকে মেসেজ দিলে আমি আমার সাধ্য মতো আপনাদের অবশ্যই রিপ্লাই দিয়ে রাখবো। বুঝতে পেরেছি? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে আপনাদের ডটনেট রিলেটেড বা ডেভেলপমেন্ট রিলেটেড কোনো ধরনের প্রশ্ন, হেল্প, কোয়েরি আমি আপনাদেরকে হেল্প করব, সমস্যা নেই, যে কোনো ধরনের প্রয়োজনে। আচ্ছা, এটাই ছিল আমার আপনাদের কাছে দেয়া আমার মেসেজ যে ডটনেট কত ফিচার সমৃদ্ধ একটা টেকনোলজি, যেটা আমরা অনেকেই জানি না। ডটনেটের নাম বা সি শার্পের নাম জানি না। আমার টার্গেট ছিল তার নামটা আপনাদের মাঝখানে প্রচার করা, আপনারা এটাতে অ্যাওয়ার হন, এটার উপরে আপনারা স্টাডি করেন, এটা সম্পর্কে আপনারা জানেন। পিএসপি বা পাইথন আমাদের কাছে খুব সহজ মনে হয়, আমরা খুব ইজিলি শিখে যাই এবং খুব ইজিলি আমরা ভাবি এটা ইজি। ডটনেট অনেক কঠিন, এটাতে সময় দিতে আমরা খুবই চিন্তাগ্রস্ত থাকি বা আমরা কি থাকি? ডাউটে থাকি যে আমি এই সেক্টরে যাব কি যাব না। তাহলে আমি কেন যাব না? আমাকে যদি ডটনেট এত ফিচার দিয়ে থাকে, এত সুবিধা দেয় এবং এন্টারপ্রাইজ অর্থাৎ বড় বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়, সেক্ষেত্রে আমার জবটাও কিন্তু মোটামুটি সিকিউর থাকে এবং লং টাইম, যেহেতু প্রজেক্ট লং টাইম। আর একটা প্রতিষ্ঠান যখন একটা প্রজেক্টে কোনো এমপ্লয়িকে নিয়োগ করে তখন ওই
প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত কখনো ওই এমপ্লয়িকে তারা বাদ দেয় না, বরঞ্চ তারা চায় কন্টিনিউয়াস থাকুক ওই প্রজেক্টটা সাপোর্ট দেওয়ার জন্য, যেহেতু একটা লং টার্ম প্রজেক্ট। তো আমি মোটামুটি আপনাদের কাছে মেসেজ দিয়েছি, আপনারা কতটুকু আমি আপনাদেরকে দিতে পেরেছি আমি জানি না। আপনারা যদি আমাকে একটু রেসপন্স করেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি কি আপনাদের মাঝে মেসেজটা দিতে পেরেছি কি পারিনি। ম্যাম, জি আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি কর্পোরেট লেভেলে সাধারণত স্প্রিং বুট আর ডটনেট এই দুইটাই ইউজ করা হয়। তো স্প্রিং বুটের থেকে ডটনেট কোন দিকে আগিয়ে আসে, বা এই দুইটার মধ্যে কোনটা ভালো হবে? যেহেতু আমি ডটনেট নিয়ে কাজ করি, আমার কাছে ডটনেটটাই হলো মোর সুইটেবল। ডটনেটের যে আপনাকে আমি দেখালাম অনেক ফিচার রয়েছে, অনেক অনেক কাজ বা অনেক অনেক লাইব্রেরি ডেভেলপ করা রয়েছে, আমরা জাস্ট সেটাকে রিইউজ করি। কোড রিউজেবিলিটি অনেক বেশি সিকিউর, এবং আমি একটা টেকনোলজি কিংবা একটা ল্যাঙ্গুয়েজ শিখে আমি মোবাইল, ডেস্কটপ, ওয়েব এবং গেম 4 ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, তাহলে আমি কেন ডটনেট শিখবো না? আর একটা কোম্পানি যখন এন্টারপ্রাইজ লেভেলের কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, ওই কোম্পানির আলটিমেট চাহিদা থাকে নেক্সট হলো মোবাইল অ্যাপ ডেভেলপ করার। পুরো ফিচার না হলেও ম্যানেজমেন্ট লেভেল বা অ্যাডমিন লেভেল যে অ্যাপ্লিকেশনগুলো তারা ইউজ করবে বা অ্যাপ্লিকেশনের যে ফিচারগুলো ইউজ করে সেটা কিন্তু তারা মোবাইল অ্যাপেই চাচ্ছে। তাহলে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবেও কিন্তু অ্যাট এ টাইম কাজ করার ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে শেখার প্রয়োজন হতে পারে। অবশ্যই এনটিটি ফ্রেমওয়ার্কটা, দ্যাটস ওয়াই যে কোনো এন্টারপ্রাইজ লেভেলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনটিটি ফ্রেমওয়ার্কটাকেই চয়েস করা হয়ে থাকে। আমার সঙ্গে আরেকজন প্রেজেন্টার ছিলেন, উনি গার্মেন্টসের ইআরপি আর একটা হলো আপনার কোল্ড স্টোরেজের ইআরপি, দুটো ইআরপি ডেভেলপমেন্ট করেছেন, অলরেডি সার্ভারে ডিপ্লয় করেছে। এনা কোল্ড স্টোরেজে আপনার ডটনেটের প্রোডাক্ট ডেভেলপ করা আছে। তো আনফর্চুনেটলি উনি অসুস্থ হওয়াতে জয়েন করতে পারেননি। ওনার ওই লাইভ প্রজেক্টটা আপনাদের দেখানোর কথা ছিল, ফিচারগুলোকে আলোচনা করার কথা ছিল। তো আসলে আমি দুঃখিত যে উনি অসুস্থ, অনেক বেশি অসুস্থ, মেবি ডেঙ্গু টাইপের কিছু হতে পারে। উনি থাকলে ওনার লাইভ প্রজেক্টগুলো দেখাতে পারতো, তখন আপনারা বুঝতে পারতেন যে হলো ডটনেটের বা এনটিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা কি পরিমাণ কাজ করতে পারি। আমার কোয়েরি করার জন্য ডটনেট ফ্রেমওয়ার্কের এনটিটি ফ্রেমওয়ার্ক ইজ অ্যান্ড এভরিথিং, আপনার এগ্রিগেট ফাংশন বলেন, উইন্ডো ফাংশন বলেন, সবকিছু ইন্টিগ্রেট করে দেওয়া রয়েছে এনটিটি ফ্রেমওয়ার্কের মধ্যে। দ্যাটস ওয়াই এনটিটি ফ্রেমওয়ার্ক ইজ বেটার। সরি। আর আরেকটা যেটা বিষয়, যেহেতু ডটনেট হলো মাইক্রোসফটের ডেভেলপ করা, আইটি যতদিন থাকবে মাইক্রোসফট ততদিন থাকবে, ডটনেটও ততদিন থাকবে। তো আমি যদি মাইক্রোসফটের ডেভেলপ করা ডটনেটে এক্সপার্ট হই, আপনার কখনো জবলেস বা ইনকামলেস হওয়ার সুযোগ নেই। অল্টারনেটিভ একটা না একটা ওয়েতে আপনি যেতে পারবেন, ঠিক আছে? আর আপনার যেটা ড্যাপারে ছিল, ড্যাপার হলো লাইট ওয়েট। আচ্ছা, আপনাদের জন্য ওই ভাইয়া জয়েন করেছে, তার সফটওয়্যার লাইভ যে সফটওয়্যার রয়েছে সেটা একটু দেখাতে চাচ্ছে। তাহলে আমি কি ভাইয়াকে শেয়ার দিতে বলবো?
Yes, ma'am. Okay, Yes, thank you. ma'am. আচ্ছা ভাইয়া, শেয়ার দিতে দিতে আপনাদের আর কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। ম্যাম, ডটনেট নিয়ে নরমালি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব এক্সপেরিয়েন্স চাই, ইন্টার্নশিপ লেভেলের জব পোস্টিং খুব কম, তো ওগুলা কিভাবে খুঁজে পাওয়া যাবে? অবশ্যই না, ডট এক্সপিরিয়েন্স কোথা থেকে হয়? ফ্রেশার থেকেই এক্সপিরিয়েন্স হয়। ফ্রেশার বা ইন্টার্নশিপ, তারপরেই না আপনি এক্সপিরিয়েন্স হবে। প্রতিষ্ঠান রয়েছে, আকিজ বস অলওয়েজ ইন্টার্নশিপ নেয়। তারা একটা স্টুডেন্টকে ইন্টার্ন নিয়ে ডেভেলপ করে দেয়, তারা হলো এক্সপিরিয়েন্স হিসেবে অন্য প্রতিষ্ঠানে যায়। ব্রেন স্টেশন 23 এরা কখনো ফ্রেশার নেয় না, এরা নেয় এক্সপিরিয়েন্স। কারণ আপনি ফ্রেশার লেভেলে যদি চিন্তা করেন আপনি ব্রেন স্টেশনে জব করবেন, তাহলে তো হবে না। আপনাকে আপনার লেভেল থেকে জব সার্চ করতে হবে। ইন্টার্নশিপ কিছু প্রতিষ্ঠান আছে তারা শুধু ইন্টার্নশিপ বা জুনিয়র লেভেল পর্যন্ত নেয়, কিছু প্রতিষ্ঠান শুরুই করে সিনিয়র থেকে। তো এই সেক্টরগুলো দেখে দেখে আপনাকে চয়েস করতে হবে যে আপনি জুনিয়র লেভেল হলে সেই জায়গাগুলো আপনি পাবেন। আপনার হিউজ পরিমাণে সার্কুলার থাকে। আর জি ভাই, আমি কি শেয়ার অফ করে দিব? হ্যাঁ হ্যাঁ, শেয়ার আপনার করলে তো আমি করতে পারছি না। আচ্ছা, আমি শেয়ারটা অফ করে দিলাম, ভাইয়া শেয়ারটা করে দিই, ঠিক আছে? আর আমি যে বিষয়টা করে থাকি যেটা হলো জিরো লেভেল, যারা জিরো তাদের জন্য জিরো লেভেল থেকে শিখিয়ে থাকি। যারা হলো কিছুটা জানে তাদেরকে প্রজেক্ট ধরাই, কোড করাই, প্রজেক্ট করাই। যে যে লেভেল থেকে শিখতে চায় আমার কাছে সব ধরনের সুযোগ রয়েছে। যেহেতু আমি আইডিবিতে একেবারে 2017 মেবি 15 আর 17 থেকে আমি ক্লাস নিয়ে আসতেছি। আচ্ছা, ভাইয়া স্ক্রিন শেয়ার দিয়েছে, আমরা একটু ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা গার্মেন্টস ইআরপি। হ্যাঁ, এই এন্টারপ্রাইজ লেভেলে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করার জন্য মূলত ফার্স্ট চয়েস থাকে ডটনেট ফ্রেমওয়ার্ক। এটা ডটনেট ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা এবং ফ্রন্ট এন্ডে অ্যাঙ্গুলার ব্যবহার করা হয়েছে। আর ডাটাবেস হচ্ছে সিকিউএল সার্ভার। হ্যাঁ, বেসিক্যালি যে লার্জ স্কেল অ্যাপ্লিকেশনগুলো যখন তৈরি করা হয় তখন কোম্পানিগুলোর ফার্স্ট চয়েসই থাকে ডটনেট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আপনার যাতে একটা অভিজ্ঞতা হয় যে আমরা আসলে কি ধরনের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করতে পারি এই ডটনেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে। হ্যাঁ, এটা একটা পুরা আপনার গার্মেন্টস ইআরপি। কারণ শাহনাজ ম্যাডাম টেকনোলজি নিয়ে অনেক কথা বলছে আজকে, আসলে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ। জাস্ট আমি প্রজেক্ট একটু শেয়ার করবো আর কি আপনাদের সাথে। আপনারা দেখেন যেমন এখানে বায়ার ইনফরমেশন, তারপরে আপনার অর্ডার, তারপর আপনার নিটিং অপারেশন, ডাইং অপারেশন, তারপরে এমপ্লিশমেন্ট, মানে একটা গার্মেন্টসে যে ধরনের অপারেশনগুলো হয় সব অপারেশনগুলো এখানে ডেভেলপ করা হয়েছে। তারপরে অ্যাকাউন্টিং, তারপরে এইচআর এন্ড প্যারোল। তো এই প্রজেক্টটা ডেভেলপ করতে এবং ইমপ্লিমেন্ট করতে একটা প্রতিষ্ঠানে মিনিমাম আপনার মনে করেন যে 2 বছর সময় লাগবে, মিনিমাম এর উপরে লাগবে জাস্ট ইমপ্লিমেন্ট করার জন্য। হ্যাঁ, তাহলে এই আমরা যখন ডটনেট ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করব, আমাদের প্রজেক্টগুলো যখন লার্জ স্কেলের হবে, সেখানে কিন্তু আমাদের জবের স্পেসটাও কিন্তু বেশি লং টাইম থাকে। হ্যাঁ, তারপরে আমাদের যদি সিকিউরিটি ফাংশনটা দেখাই আমরা, আর আপনার সি শার্প ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা ইজি ল্যাঙ্গুয়েজ।
এখন আপনাদের যেটা করতে হবে যে আপনাদের ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। সময় দিলে আপনারা একটা ভালো আউটপুট দিতে পারবেন। আর এই প্রোগ্রাম করাটাকে আপনি এনজয় করতে হবে। আমরা এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো মূলত আমরা ডেভেলপ করতে পারি ডটনেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আপনাদের কিছু বলার আছে প্রজেক্ট নিয়ে? উপস্থিত সবার উদ্দেশ্যে আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন। আপনার কিন্তু লোকাল মার্কেটেও কিন্তু আপনাদের ভালো একটা অবস্থান আছে। বাংলাদেশে আপনার ভালো লেভেলের এখন ইআরপি তৈরি হয় নাই। হ্যাঁ, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। গার্মেন্টস সেক্টরে কিন্তু এখন কাজের স্পেসটা অনেক বেশি, অনেক। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা সবাই অনেক ধৈর্য নিয়ে আছেন। আমার খুবই ভালো লেগেছে যে আপনারা সবাই অ্যাটেন্টিভলি আছেন। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন কিংবা আলোচনা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ওবায়দুল্লাহ? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এই ওবায়দুল্লাহ আমার স্টুডেন্ট। ও এখন জব মার্কেটে রয়েছে। আপনাদের যদি কারেন্ট জব মার্কেট সম্পর্কে কোনো কিছু জানার থাকে ওনার কাছে জেনে নিতে পারেন। উনি কিন্তু ইন্টার্নশিপ জুনিয়র, এখন সিনিয়র লেভেলে। আচ্ছা, আমি আমার ইয়াটা একটু পরিচয়টা দিই আপনাদের সাথে। তো আমার আসলে ম্যাডামের সাথে পরিচয়টা একদম স্টুডেন্ট লাইফ থেকেই ছিল। আমি ম্যাডামের কাছ থেকে একদম সি শার্পের ফান্ডামেন্টাল কোর্স বেসিক কোর্স করছিলাম। মোটামুটি প্রায় সবগুলা কোর্সই ম্যাডামের কাছ থেকে করা। সেই আপনার কোর্স করে প্লাস আমার অনার্সও কমপ্লিট হয়েছে। স্টুডেন্ট লাইফ থেকে শুরু করছিলাম। তখন আমার আমি ইন্টার্নশিপের জন্য কল পাই আপনার এই যে আর্টিস্ট আই বসে মোহাম্মদপুর। এখান থেকে আমি ইন্টার্নশিপটা কমপ্লিট করার পরে আমি আবার এখান থেকে সুইচ হই আপনার মিরপুর একটা সফটওয়্যার ডিপার্টমেন্টে। আপনার গার্মেন্টস সেক্টরে তাদেরকে হেড অফিসে সফটওয়্যার ডিপার্টমেন্টে। তো ওইখানে জয়েন করি। প্রায় 1 বছর ওইখানে ছিলাম। ওইখান থেকে আমি আবার ধরেন যে ওইখানের এক্সপিরিয়েন্স নিয়ে এখন যে কোম্পানিতে আছি আমি পিসটেক লিমিটেড উত্তরাতে। তো এখানে আছি আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর হয়ে যাচ্ছে এখানে। আর কেরিয়ার বিষয়ে যদি আপনারা আসলে ডটনেট কে বেছে নেন, যেরকমটা আমি নিয়েছিলাম, তো সেই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে কিছু প্রশ্ন করতে পারেন। এমনিতে মার্কেটে তো আপনার অনেক ফ্রেমওয়ার্ক আছে, অনেক সাইট আছে, আপনি চাইলে যাইতে পারেন। আর এর মধ্যে থেকে ডটনেটের আপনার হিউজ সার্কুলার পাবেন। যে কোনো সাইটে যাবেন, ডটনেটের সার্কুলার নাই এমন সাইট খুব কম আছে। আপনি লিঙ্কডইনে যান, আপনার ফেসবুকের যে যতগুলাই আপনার গ্রুপ আছে, তাছাড়া এই যে বিডি জবসে আপনি ডটনেটের সার্কুলার দিবেন হিউজ, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ সাইডেই আপনার লোক নেই। সো আপনারা যারা স্টুডেন্ট আছেন, যদি মনে করেন যে না আমি ডটনেটের ক্যারিয়ার করব, এখন থেকে আমি আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে নিতে পারি,
তাহলে আমি বলবো যে আসলে ম্যাডামের কাছে যেহেতু আমি করেছি, ম্যাডামের কাছ থেকে কোর্সগুলো আপনারা যদি করতে পারেন তাহলে এখন থেকে করে নেন, ইনশাল্লাহ আপনাদের পড়াশোনা বা গ্রাজুয়েশন শেষ করার পরে ইনশাল্লাহ আর বেশি টেনশন করতে হবে না, ইনশাল্লাহ যে কোনো কোম্পানিতে আপনারা সুইচ করতে পারেন। জি ম্যাম, কেউ কারো কোনো ইয়ে থাকলে, সামনে থাকলে একটু বলেন যে আমার এই বিষয়টা জানার ছিল। আচ্ছা, কেউ যেহেতু কিছু বলছে না, আই থিঙ্ক কারোর ভাবে কোনো কোয়েশ্চেন নাই সম্ভবত। আচ্ছা, কোয়েশ্চেন ম্যামও কয়েকবার যদি জিজ্ঞেস করেছে। আপনারা আসলে নিজেদের কিছু ভাবেন, আসলে আমি আজকে তো ওয়েবিনারটা করলেন, করে আপনাদের যদি আসলে মনে হয় যে আমরা ডটনেটের কোর্সটাই করব, তাহলে ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন। আর ম্যাডাম যেই হোয়াটসঅ্যাপের গ্রুপটা দিচ্ছে, গ্রুপে আপনারা কথা শেয়ার করতে পারেন, তাও আমরা থাকবো ইনশাল্লাহ। আর আমাদের ধরেন যে আমরা কোম্পানিতে, যেই কোম্পানিতে আমরা আছি, তো ইনশাল্লাহ ম্যাডামের স্টুডেন্ট আরো আছে অনেক জায়গাতে। আমাদের দরকার হইলে আমরা বস, আমাদের বসটা বলে যে আসলে আমাদের প্রেশার লাগবে বা আমাদের আর যদি কোনো ভালো এক্সপিরিয়েন্স কেউ থাকে ডটনেটের উপরে ওদের সিভি দিতে, আমরা ট্রাই করি। ভালো কোনো ইয়া থাকে, সাজেস্ট থাকে, আমাদের পরিচিত কেউ থাকে, আমরা কিন্তু এইভাবে সাজেস্ট করি। তো আপনারা যেহেতু লার্নিং এর মধ্যে আছেন, স্টুডেন্ট লাইফ হিউজ সময় আছে, আমাদের এখন সময় পাই না, এখন সময় দিতে খুবই কষ্ট হয় আমাদের। ওই স্টুডেন্ট লাইফ যেহেতু আপনাদের, এখন আপনারা চাইলে একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। হ্যাঁ, এটা আপনাদের কেরিয়ার করতে খুবই সহযোগিতা করে। আচ্ছা, আশিকুল ইসলাম ভাই আমাদেরকে অনেকগুলো ফ্রি রিসোর্সের লিংক দিয়েছে। আরো অনেক অনেক রিসোর্সের লিংক আছে যেখানে আপনি ফ্রিতে ডটনেট শেখার সুযোগ পাবেন। স্বয়ং মাইক্রোসফট প্ল্যাটফর্মের মধ্যে ডটনেটের বেসিক শেখার জন্য সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনার আর্টিকেলও রয়েছে, ভিডিও টিউটোরিয়ালও রয়েছে। আপনি সেলফ স্টাডির মাধ্যমে অবশ্যই শিখতে পারেন কন্টিনিউয়াসলি। এই সেলফ স্টাডির মাধ্যমে শিখতে যেয়ে যদি কোথাও আপনারা কনফিউজড হয়ে যায় বা মেন্টরিং এর প্রয়োজন হয়, আপনাদের জন্য আমি সবসময় উন্মুক্ত থাকব, আমি আপনাদেরকে হেল্প করব। সেটা আপনি যদি অনলাইনে চান বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে প্রবলেম দিয়ে সলিউশন চান, আমি সেখানেও আপনাকে হেল্প করব। নট নেসেসারি আমার কাছে আপনাকে কোর্স করতে হবে বা শিখতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস মিস। জি জি শোনা যাচ্ছে। নট নেসেসারি আমি কখনোই আপনাকে পুশ করব না যে আমার কাছে কোর্স করেন। আমি আপনাদের যেটা বলবো সেটা হলো ডটনেট হলো সমৃদ্ধ, অনেক সমৃদ্ধশালী একটা টেকনোলজি যেটা আমরা জানি না। আপনি এটাতে অভ্যস্ত হয়ে যান। এই অভ্যস্ত হতে যে আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে, কোনো হেল্প লাগে, অবশ্যই আমাকে নক করবেন, আমি হেল্প করব। আমি সাইপ্রাসের একজন স্টুডেন্টকে করিয়েছি, তার কাছে আমার শোনা, সে বলেছে সেখানে ডটনেটের হিউজ ডিমান্ড। আমার ফুল জানতে হবে নট নেসেসারি, আমি ডটনেটের সিঙ্গেল একটা টুলসের ব্যবহার জানি, দ্যাটস এনাফ। আমরা বাংলাদেশে ডটনেটের আপাদমস্তক শিখি এবং আপাদমস্তক ইউজ করে থাকি, বাট বাইরের যে কান্ট্রিগুলোতে আপনার স্পেসিফিক টেকনোলজি ধরে আপনি একটা টেকনোলজি পারেন, সেটাতেই কিন্তু আপনার কাজের স্কোপ থাকে। তো এজন্য আপনার ফ্রি অনেক অনেক রিসোর্স পাবেন, ইউটিউবেও পাবেন, আর্টিকেল পাবেন, ভিডিও পাবেন। আপনার যেটা সুইটেবল আপনি সেটা শিখতে পারেন, ঠিক আছে? তো
তো যে রিসোর্সটা আপনি শিখতে যাচ্ছেন ওই রিসোর্সটা স্টাডি বা প্র্যাকটিস করতে যে কোনো প্রবলেম ফেস করলে ওই রিসোর্সের লিংক সহ আমাকে এরর বা প্রবলেমগুলো মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্রবলেম সলভ করতে আমার ভালো লাগে, আমি স্টুডেন্টদের প্রবলেমগুলো হাতে ধরে সলভ করিয়ে দেই যাতে তারা কনফিডেন্ট পায়। অনেক স্টুডেন্ট আছে ডটনেটে কাজ করতে যে এরর বা বাগ এসে গেলে তারা হতাশ হয়ে কোডিং ছেড়ে দেয়। বাট এরর মানে কি? আপনি এক স্টেপ উপরে গিয়েছেন, আপনি কিছু লিখেছেন এবং এরর এসেছে, দ্যাট মিন্স কি আপনি একটা স্টেপ এগিয়ে গিয়েছেন, অর্থাৎ প্রোগ্রামিং এ আপনার স্টার্টিং হয়ে গেছে। এররটা সলিউশন দরকার, এই সলিউশনের জন্য আপনি আমার কাছে আসতে পারেন, আমি আপনাকে সলভ করে দিব। আর ডটনেটের খুব সুন্দর করে ডকুমেন্ট করা আছে, এরর গুলোও কিন্তু আপনাকে বলে দেয়। আপনি যখন এররে যান কোথায় কেন এরর হয়ে গেছে সে কিন্তু আমাকে নোটিশ করে। আমাদের প্রয়োজন ওই নোটিশটা বুঝে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করা, ঠিক আছে? আপনারা যদি ফ্রি রিসোর্সের লিংক চান কিংবা রিসোর্স চান, আর্টিকেল চান, সবকিছুই আপনাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব, সমস্যা নেই। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যা লাগে আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আশা করি আমরা এখানে এখন শেষ করতে পারি আর হ্যাঁ কি। শিওর, আমার তো শেষ। জি, আই হোপ সবার জন্য সেমিনারটা বা ওয়ার্কশপটা হেল্পফুল ছিল। আর যাদেরই হচ্ছে ইন্টারেস্টেড আছে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে জয়েন করে কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে ফার্দার চিন্তা ভাবনা করার পরে কিছু আসে আপনাকে রিচ আউট করবে আর কি। হ্যাঁ শিওর, তাহলে আপনাদের আজকে জন্য এখানে আমি শেষ। আছি। সেটা হলো আমার নট নেসেসারি যে আমার স্টুডেন্ট হতে হবে, পেইড হতে হবে, নট নেসেসারি। আমার কাজ হলো হেল্প করা, যে প্রবলেম ফেস করবে তাকে হেল্প করা। সো আমি আছি আপনাদের জন্য। থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য এবং মাইক্রোসফটের ডটনেটের ফিচারগুলোকে, আমার কাজ ছিল আপনাকে ডটনেটের ফ্যাসিলিটিসগুলো জানানো বা ইনফর্ম করা বা মেসেজ দেওয়া, ঠিক আছে? জি জি ম্যাম, থ্যাংক ইউ। It's my pleasure. Then আমরা আজকে এখানে শেষ করি। জি জি ম্যাম, বলেন ম্যাম। না আমি কি লিভ নিব? আচ্ছা, ওনারা হোয়াট কোর্সেস আর বিং অফার্ড, আচ্ছা এটাতে আমার সেমিনারটা ছিল ডটনেটের বা আপনাদের ক্যারিয়ার নিয়ে আলোচনা করার, আমি এটা আলোচনা করেছি। আর কোর্সেস রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন বা ডটনেট সম্পর্কে আলাদা কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে জয়েন করে ওখানে আস্ক করে নিয়ে আমি ওখানে আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দিব, ঠিক আছে? আমার মনে হয় এটাই বেটার হবে নাকি? জি মিস। জি, তাহলে আপনারা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে লিংকটা রেখে দেন, ওখানে আপনাদের যত ধরনের কোশ্চেন আছে আমি আপনাদের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। ওকে মিস, থ্যাংক আল্লাহ ইউ। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সুন্দর একটা ক্যারিয়ার ডেভেলপ করবেন। আল্লাহ হাফেজ। ম্যাম তাহলে আসি, হ্যাঁ।